ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ফেসবুক ইউটিউব শিক্ষার্থীদের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সবাই ভালো থাকো, এটাই আমার কামনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি নির্দেশনায় আমরা মাদক যে দেশের যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করছে তার বিষয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হয়। এই জন্য আমি বলছি, তোমরা বিভিন্ন খবরাখবর, ইন্টারনেট, টিভির বিভিন্ন খবর, পত্রিকার খবর দেখো, সেখানে সারা দেশ জুড়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অসামাজিক কার্যক্রমের সংবাদ তোমরা পাও। এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা হয়তোবা অনুমান করছি এটার সাথে এক ধরনের যুব সমাজে জড়িত। ও ইদানিং কালের ফেনীতেও এমন একটি ঘটনা ঘটেছে, যেখানে একটি পড়ুয়া ইঞ্জিনিয়ারকে একটি ফোনের জন্য তাকে খুন করা হয়। তো মাদক আসক্ত মানুষ এ ধরনের খুন খারাপি, অসামাজিক কার্যক্রম করতে পারে। তোমরা মাদককে না বলবে। মাদকের যেখানে মাদকের ব্যবহার হয়, মাদকগ্রস্ত ব্যক্তির সাথে তোমরা চলাফেরা করবে না, কথা বলবে না। তোমরা প্রত্যহ নিজ নিজ ধর্মীয় কাজ করবে, বয়োজ্যেষ্ঠদের আদেশ মান্য করবে, পিতা মাতাকে মান্য করবে, তাদের অবাধ্য হবে না। সর্বোপরি তোমরা মাদক থেকে দূরে থাকবে, এই কামনা রেখে আজকের পাঠদানে যাচ্ছি। বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা, দ্বিতীয় পত্র, তারিখ 13-10-2020। পাঠ পরিচিতি কেন্দ্রীয় ব্যাংক, অধ্যায় দ্বিতীয়। পাঠ শিরোনাম কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, আওতা ও ক্রমবিকাশ। উপস্থাপক আমি বিষ্ণুপদ দে, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফিনান্স আমরা প্রথম বর্ষেও পড়িয়েছি। তো প্রথম বর্ষেও কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, হিসাব, এসব বিষয়ে কিছু কিছু ধারণা দিয়েছি। তো এখন দ্বিতীয় বর্ষে কেন্দ্রীয় ব্যাংকের এটি প্রথম ক্লাস। তো কেন্দ্রীয় ব্যাংক এই জন্যই আবার পড়াচ্ছি, এই জন্যই যে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবন প্রশ্ন এবং প্রয়োগমূলক উদ্দীপক, এখান থেকে অবশ্যই একটি উদ্দীপক আসবে। মোটামুটি 15-20 মার্কের এখান থেকে প্রশ্ন হবে। সেজন্য এই বিষয়টিকে কেন্দ্রীয় ব্যাংকে একটু গুরুত্ব দিতে হবে। তো আজকে প্রথম ক্লাস হিসেবে আমার উপস্থাপনা দেখো, পাটের শিকড় ফল।
1 নাম্বার বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের ইমেজ পর্যবেক্ষণ ও ধারণা লাভ করব। 2 নম্বর কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য জানতে ও বুঝতে পারবো। 3 নম্বর এর আওতা সম্পর্কে অবগত হতে পারবো। 4 নম্বর কেন্দ্রীয় ব্যাংকের ক্রমবিকাশ সম্পর্কে জানতে ও বুঝতে পারবো। আমরা এখন বিভিন্ন ইমেজ পর্যবেক্ষণ করি। এখানে একটি ইমেজ রয়েছে, সেন্ট্রাল ব্যাংক লেখা, CENTRALBANK, সেন্ট্রাল ব্যাংক। এখানে ইমেজটা দেখে শুধু ইংরেজি নামটা আমরা শিখব। আর আমরা প্রথম বর্ষেও পড়েছি যে কেন্দ্রীয় ব্যাংক কি। কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অন্যতম একটি ব্যাংক, একমাত্র ব্যাংক। এটি অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। এটি দেশের জনকল্যাণে প্রতিষ্ঠিত। এই ব্যাংকের এটি একটি স্বায়ত্তশাসিত ব্যাংক। এই ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, অন্যান্য ব্যাংকের কর্মকাণ্ড লেনদেন নিয়ন্ত্রণ করে থাকে। এটি সরকারের পরিকল্পনার বাস্তবায়ন ঘটায় এবং সরকারের পক্ষ হয়ে প্রতিনিধি হিসেবে বিভিন্ন রাজস্ব আদায় এবং বিভিন্ন আর্থিক পরিকল্পনার বাস্তবায়ন ঘটায়। এই কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের এটা সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, যেটাকে বলা হয় বাংলাদেশ ব্যাংক। এটা 1971 সালের 16 ডিসেম্বর রাষ্ট্রপতির 127 নং আদেশ বলে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। এর পূর্ববর ইতিহাস আরো আমরা জানতে পারবো। এখানে শাপলা চত্বরে যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অফিস রয়েছে, সেই ব্যাংকটি প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ ব্যাংকের একটি লোগো রয়েছে, যেখানে দুই দিকে দুটি ধানের শীষ, মাঝখানে একটি 3 পত্রযুক্ত একটি কচি পাট গাছের পাতা, আর এখানে একটি ঘরের ছবি রয়েছে। তো কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা: যে ব্যাংক সরকারি মালিকানা প্রতিষ্ঠিত, জনকল্যাণে কাজ করে এবং স্বায়ত্তশাসিত তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এটি দেশের অর্থ মুদ্রা বাজার পরিচালনা করে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। একটি দেশের ব্যাংক ব্যবস্থার প্রাণ কেন্দ্র বলে বিবেচিত। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা প্রচলন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ, আর্থিক নীতির প্রণয়ন এবং সর্বোপরি সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। প্রফেসর হেট্টি সেড, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি। কেন্দ্রীয় ব্যাংক বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে, যে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ছাড়া আর অন্য কোনো ব্যাংক কাজ করতে পারে না, অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানও কাজ করতে পারে না। যেহেতু সব আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যাংকগুলো
কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের আওতা পরিধি ব্যাপক। প্রথম যে আওতা বা পরিধি রয়েছে, প্রথম নোট ও মুদ্রার প্রচলন। কেন্দ্রীয় ব্যাংক নোট এবং মুদ্রার প্রচলন করে থাকে। এই ব্যাংকটি ছাড়া অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো নোট ছাপাতে পারে না বা মুদ্রার প্রচলন করতে পারে না। 2 নং, মুদ্রার মান নিয়ন্ত্রণ। এই ব্যাংক মুদ্রার মান নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের দেশীয় মুদ্রা এবং অন্যান্য দেশের সাথে আপেক্ষিক মুদ্রার মান অন্য কোনো কর্তৃপক্ষ নাই যেটা এই মান নিয়ন্ত্রণ করতে পারে। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রার মান নিয়ন্ত্রণ করে। এটি ব্যাংকের একটি অন্যতম কেন্দ্রীয় ব্যাংকের একটি কাজ এবং এটা একটি এই আওতার মধ্যে পড়ে। 3 নাম্বার, সরকারের ব্যাংকার। সরকার বিভিন্ন লেনদেন, বিদেশ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা, বিদেশি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং বিভিন্ন এইডস এগুলো সরকারের পক্ষ হয়ে এই কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে সরকারের ব্যাংকার হিসেবে। এবং অভ্যন্তরীণ বিভিন্ন সরকারি কাজগুলোর লেনদেনগুলো বাংলাদেশ ব্যাংক দেখে থাকেন। 4 নাম্বার, অন্যান্য ব্যাংকের ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে তফসিলভুক্ত করে এবং একটি নিয়ম কানুনে তফসিলে ভুক্ত হওয়ার জন্য একটি নিয়ম কানুন থাকে কেন্দ্রীয় ব্যাংকের। সেই নিয়ম কানুন মেনে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো তফসিলি ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করে। তাই তাদের যাবতীয় লেনদেন এবং তাদের থেকে প্রাত্যহিক বিভিন্ন বিবরণী, তাদের লেনদেনের বিবরণী সংগ্রহ করে এবং তাদের সরকারের আর্থিক পরিকল্পনা এইসব ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করায়। তাই কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। 5 নাম্বার, ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকেন এবং এটা বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ঋণ দান ক্ষমতাকে প্রসারিত করে, আবার সেটাকে ছোট করে দেয়, ক্ষুদ্র পরিসর সৃষ্টি করে। তাহলে এটা কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে কাজ করে থাকে। ঋণের শেষ আশ্রয়স্থল। বাণিজ্যিক ব্যাংক সমূহ যখন তাদের ভোক্তাদের ঋণ দিতে পারে না, ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের যদি অক্ষমতার সৃষ্টি হয়, তখন তারা ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে ব্যবহার করে থাকে। নিকাশঘর। অন্যান্য ব্যাংকগুলো প্রাত্যহিক বিভিন্ন লেনদেন করে। এই লেনদেনের ফলে ব্যাংকগুলোর মধ্যে লেনদেনের অসমতার সৃষ্টি হয়। এই অসমতা নিরসনকল্পে একটি সময় পর কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট স্থানে বসে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে তারা লেনদেনের যে সম্পাদন করে, সেই স্থানকে বলা হয় নিকাশঘর। কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘরের ভূমিকা পালন করে। 8 নাম্বার, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক যে নোট ইস্যু করে তার বিপরীতে স্বর্ণ মুদ্রা অথবা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করেন এবং দেশের অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় এবং অর্থনৈতিক
মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে রাখে, এটা আর কোনো ব্যাংক পারে না, এবং অন্য ব্যাংক করলেও সে আইনত দণ্ডনীয়। 9 নম্বর, মুদ্রার মূল্যায়ন। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মূল্যায়ন করে থাকে। অর্থের ক্রয় ক্ষমতা কি পরিমাণ হবে সেটা মুদ্রার মূল্যের উপর নির্ভর করে। আবার বিদেশের অর্থ বাংলাদেশের অর্থে কিভাবে কি পরিমাণ পাওয়া যাবে সেটাও কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে দেয়। 10 নম্বর, সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন আর্থিক পরিকল্পনা বাস্তবায়নকে সরকারের প্রণয়নের ক্ষেত্রে সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে এবং সরকারের প্রতিনিধি হয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে, আর্থিক বিষয়ে তারা প্রতিনিধিত্ব করে সরকারের পক্ষে কাজ করে থাকে। এটা আর অন্য কোনো ব্যাংক পারে না। 11 নম্বর, আইনগত সত্তা। কেন্দ্রীয় ব্যাংক 1972 সালের কেন্দ্রীয় ব্যাংকের আওতা আইনগত সত্তা। কেন্দ্রীয় ব্যাংক দেশের একটি আইন বলে প্রতিষ্ঠিত হয়, সেজন্য এটার একটা আইনগত সত্তা রয়েছে। এটি নিজ নামে পরিচালিত হতে পারে। সর্বোপরি 12 নং, জনকল্যাণ। কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণে কাজ করে থাকে। জনস্বার্থে বিপরীত পরিপন্থী কোনো কাজ কেন্দ্রীয় ব্যাংক করতে পারে না। জনকল্যাণে অধিকাংশ বিষয়ে তারা কাজ করে, মুনাফা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য নয়। কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ। কেন্দ্রীয় ব্যাংক বর্তমান পর্যায়ে বিভিন্ন বিবর্তনের ফলে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। একসময় মানুষ অর্থ ছিল না, মানুষের কোনো কাগজ আবিষ্কার হয় নাই, তখন মানুষ পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করত। তবে সেই ক্ষেত্রে মানুষের বিভিন্ন অসুবিধা ছিল। একজনের পণ্য ঠিক এই পণ্যটি যার লাগবে তাকে খুঁজে বের করা কঠিন ছিল। সেই সমস্যার উত্তরণ করেছে কাগজি মুদ্রা প্রচলনের মাধ্যমে বা ধাতব মুদ্রা প্রচলনের মাধ্যমে। পণ্যের বিনিময়ে পণ্য যে পদ্ধতি তাকে বলা হয় বার্টার সিস্টেম। আর এরপরে স্বর্ণ, রূপো এগুলির মাধ্যমেও মানুষ বিনিময় করত। এর পরবর্তীতে কাগজ আবিষ্কারের পর থেকে কাগজি মুদ্রার মাধ্যমে মানুষ লেনদেন শুরু করে। এরপরে বিভিন্ন ঋণ গ্রহণ, ঋণ দান পদ্ধতি থেকে ব্যাংকিং সিস্টেমের সূত্রপাত হয় এবং প্রথম যে ব্যাংকটি সৃষ্টি হয় সেটি হলো বাণিজ্যিক ব্যাংক, এবং পরে বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করতে গিয়ে যে ব্যাংকের সৃষ্টি হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আমরা যে উপস্থাপনা করছি সে উপস্থাপনায় লেখা রয়েছে, বার্টার সিস্টেমের পর স্বর্ণ বা রূপার মুদ্রায় বিনিময় হতো। এরপর কাগজ আবিষ্কারের পর কাগজি মুদ্রার প্রচলনের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংকের উৎপত্তি। বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিক্স ব্যাংক অফ সুইডেন 1656 সালে যাত্রা শুরু করে। এটি প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1668 সালে এটি রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে স্বীকৃতি পায়। 1694 সালে
ইংল্যান্ডে আধুনিক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মূলত এই ব্যাংকের জন্ম। 1844 সালে ব্যাংক অফ ইংল্যান্ড কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পূর্ণ মর্যাদা লাভ করে। একে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়। 1800 সালে ফ্রান্সে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়। এটি 1848 সালে নোট ইস্যু করার ক্ষমতা লাভ করে। 1814 সালে ইউরোপে দি ব্যাংক অফ নেদারল্যান্ড প্রতিষ্ঠা লাভ করে। 1817 সালে দি ব্যাংক অফ নরওয়ে প্রতিষ্ঠিত হয়। 1860 সালে ব্যাংক অফ রাশিয়া প্রতিষ্ঠার মাধ্যমে পুরো ইউরোপ জুড়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার জাগরণ হয়। বিংশ শতাব্দীতে অর্থনৈতিক সংকট কাটানোর জন্য 12টি ফেডারেল ব্যাংক একত্রীকরণ করে ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠিত হয়। 1920 সালে ব্রাসেলসে একটি আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। 1882 সালে জাপানে ব্যাংক অফ জাপান প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম এশিয়া মহাদেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এরপর 1935 সালে ভারতে দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। 1948 সালে দি স্টেট ব্যাংক অফ পাকিস্তান গঠিত হয়। সর্বোপরি 1971 সালে 16 ডিসেম্বর রাষ্ট্রপতির 127 নং আদেশ বলে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠের প্রায় শেষ পর্যায়ে এসেছি। তোমরা কেন্দ্রীয় ব্যাংকের ক্রমবিকাশ অথবা কেন্দ্রীয় ব্যাংকের আওতা পড়ার, এটা জ্ঞান নির্ভর একটা পড়া। এটা থেকে অবজেক্টিভ প্রশ্ন, বিভিন্ন ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি সাল, তারপরে এগুলো আসতে পারে অবজেক্টিভের মধ্যে। অনুধাবন প্রশ্নেও কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝো, ঋণের শেষ আশ্রয়স্থল বলতে কি বুঝো, তারপরে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয় কেন, কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কিভাবে কাজ করে, এইসব বিভিন্ন ধরনের প্রশ্ন অনুধাবনমূলক, এবং এখান থেকে আবার প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতা প্রশ্ন আসতে পারে। তোমরা এই বিষয়ে আমার ভিডিওটি বা আমার উপস্থাপনাটি বারবার শুনবে, শুনলে সালগুলো মনে থাকবে। নিজে পড়ার থেকে অন্যের কথা শোনার মাধ্যমে বেশি মনে থাকে, সেজন্য আমার এই ভিডিওগুলো বারবার দেখবে। আর শেষ করার আগে আমি তোমাদের একটি অনুরোধ জানাবো, তোমরা আমার ইউটিউব চ্যানেল বিষ্ণুদে সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা তাড়াতাড়ি তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস সমূহ পেতে পারো। কেউ বিভিন্ন অসুবিধার কারণে আমার ক্লাস দেখার সুবিধা না থাকলে পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ক্লাসটা খুঁজে সেখান থেকে দেখে নিবে। এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি। স্রষ্টা তোমাদের কল্যাণ করুন।